আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআর স্টাডি কর্নার বাংলায়। আপনারা জানেন আমরা এখানে আন্তর্জাতিক সম্পর্কের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোকে বাংলায় এবং সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি, তারা যেন এই বিষয়গুলোকে খুবই সহজে করায়ত্ত করতে পারি এবং আমাদের যে পরবর্তী স্টাডি রয়েছে সেখানে এই বিষয়গুলোকে খুবই সহজে রিলেট করতে পারি। এবং আপনারা আরও জানেন যে আমরা বর্তমান যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে বা আন্তর্জাতিক রাজনীতির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে থাকি। তো আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বা বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তো আপনারা জানেন আমরা এর আগের ভিডিওতে আমরা ইউরোপের ভূ-রাজনৈতিক গুরুত্বের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে পরবর্তী অংশে আমরা ইউরোপের ভূ-রাজনৈতিক গুরুত্বের যে ক্রিটিক্যাল দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি সেই দ্বিতীয় অংশে যাওয়ার পূর্বে মধ্যবর্তী হিসেবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ আমরা প্রথম ভিডিওতে যে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম সেখানে ইউরোপকে আমরা হিস্টোরিক্যালি ডিসক্রিপশন মানে বর্ণনা করেছিলাম এবং আমরা দেখিয়েছি যে ইউরোপের যে ইতিহাসের দুইটা ফেজ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যে ইউরোপের যে একটা ইতিহাস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে ইউরোপের যে ইন্টিগ্রেশনের ফলে যে একটা নতুন ইতিহাস তৈরি হওয়া, তো দুইটার ভিতরে অনেকটা পার্থক্য তৈরি হয়। তো আমাদের প্রথম আলোচনায় আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যে হিস্টোরিক্যাল প্রসেসটা সেটা আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের দ্বিতীয় আলোচনাটা হবে ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্র করে, অর্থাৎ ইউরোপের যে ভূ রাজনীতি তার যে গুরুত্ব, তার দ্বিতীয় অংশ যখন আমরা ক্রিটিক্যালি আলোচনা করব তখন কিন্তু আমাদের মূলত ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমরা সাধারণভাবে বর্তমানে ইউরোপ বলতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে বোঝায়। হ্যাঁ, অবশ্যই রাশিয়া রয়েছে বা অন্য অনেকগুলো রাষ্ট্র রয়েছে ইউরোপের, তো যেগুলো আপনার ইউরোপীয় ইউনিয়নের মানে সাথে যুক্ত নয়, কিন্তু তাদের যে বিশ্ব রাজনীতিতে তাদের যে জায়গা করে নেওয়া শুধু রাশিয়া বাদে, সেটাকে কিন্তু খুবই নগণ্য। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমানে যে রিজন হিসেবে যখন ইউরোপের কথাটা বলে থাকি তখন কিন্তু আমরা মূলত ইউরোপীয় ইউনিয়নকে বোঝাই। তো আজকে সেই হিসেবে আমরা ইউরোপীয় ইউনিয়নের গঠন সম্পর্কে জানব, এর গঠনের পিছনের ইতিহাস বা প্রেক্ষাপট সম্পর্কে জানব, কী উদ্দেশ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠন হয়েছে সে সম্পর্কে জানব এবং শেষে আমরা একটু কিছুটা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করব যে ইউরোপীয় ইউনিয়নের যে সফলতা বা ইউরোপীয় ইউনিয়নের কী ধরনের চ্যালেঞ্জ সামনে আসছে সে সম্পর্কে জানার চেষ্টা আমরা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের সবাইকে বলবো দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুবই সহজে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, চলুন আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা আলোচনার প্রথমে যে এই ইউরোপীয় ইউনিয়ন যে গঠন হলো, তো এই গঠনের পিছনে কি কি উদ্দেশ্য বা গোলস ছিল বা কোন কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে বর্তমানে এই ইউরোপীয় ইউনিয়নের যাত্রা হয়েছে। হ্যাঁ, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে একটা প্রসেস শুরু হয়েছিল এবং যে প্রসেসটা 1992 সালে maastricht চুক্তির মাধ্যমে একটা কাঠামোবদ্ধ রূপ ধারণ লাভ করে এবং তারপরে ট্রিটি অফ লিসবনের মাধ্যমে আপনার যে আধুনিক যে ইউরোপীয় ইউনিয়নের যে রূপটা বা স্বরূপটা সেটা সামনে চলে আসে। তো এই যে লম্বা ইভলিউশন সেটা নিয়ে আমরা অবশ্যই পড়ব। তো আধুনিক যে ইউরোপীয় ইউনিয়ন আমাদের সামনে আসছে তার যে গোলস বা অবজেক্টিভস, যে গোলস এবং অবজেক্টিভসটা কায়েম করার মাধ্যমে সে তার যে অবস্থান সেটাকে দৃঢ় করতে চায় বা তার যে স্থায়িত্ব সেটাকে লাস্টিং করতে চায়, সেই গোলসগুলো সম্পর্কে আমরা জানব। এখানে কিছু গোলস রয়েছে এবং আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে আমি এই যে ইনফরমেশনগুলো নিয়েছি মূলত
এর যে ওয়েবসাইট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে ওয়েবসাইট সেখান থেকে, তো সেখানে খুবই সহজে প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করব ওই তাদের ওয়েবসাইট থেকে যেন আমাদের এই কাঙ্ক্ষিত তথ্যগুলা ভালো করে বুঝতে পারে। তো প্রথম যে গোলসটার কথা এনারা এখানে উল্লেখ করেছে, আপনারা যদি একটু দেখেন, সেটা হচ্ছে প্রমোট পিস। তো এই যে ইউরোপীয় ইউনিয়ন এ প্রতিষ্ঠার প্রথম যে মানে উদ্দেশ্য বা গোল, সেটা হচ্ছে পিসকে প্রমোট করা। হ্যাঁ, তারপর হচ্ছে ইটস ভ্যালুস অ্যান্ড ওয়েলবিং অফ ইটস সিটিজেন্স। অর্থাৎ কি, এই যে বড় একটা সোসাইটি, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি বলতে পারি বা রিজিওনাল একটা বড় সোসাইটি বলতে পারি, এই সোসাইটির মধ্যবর্তী যে সকল সিটিজেন্স রয়েছে তাদের মধ্যকার শান্তি, তাদের সেই সিটিজেনগুলো যারা আছে তাদের কল্যাণ বা তাদের মতাদর্শগত যে উন্নতি, এই সকল জিনিসকে সামনে নিয়েই কিন্তু যে আধুনিক যে ইউরোপীয় ইউনিয়ন তার যাত্রা শুরু হয়েছে। তারপরে কি করে এই আধুনিক ইউরোপীয় ইউনিয়ন ফ্রিডম অফার করে, সিকিউরিটি, জাস্টিস উইদাউট ইন্টারনাল বর্ডার্স। হ্যাঁ, অর্থাৎ আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে বর্তমানে, আপনার ব্রিটেন বের হয়ে যাওয়ার পর 27টা দেশ, এই 27টা দেশের মধ্যে প্রায় অনেকগুলো রাষ্ট্রই কিন্তু কোনো ইন্টারনাল অর্থাৎ নিজেদের মধ্যে যে বর্ডার, সীমারেখার মাধ্যমে যে আলাদা আলাদা করে রাখার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু সেই প্রবণতাটা কিন্তু নাই। সে পদ্ধতিটা কিন্তু নিজেদের মধ্যে তারা কোঅপারেশনের মাধ্যমে উঠিয়ে নিয়েছে। তো এই উঠিয়ে নেওয়ার ফলে কী হয়েছে, তারা এই এত বিস্তৃত অঞ্চলে যে নাগরিক যারা আছে বা সিটিজেন্সরা যারা আছে তাদেরকে ফ্রিডম প্রদান করছে এবং তাদের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করানোর জন্য কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে হচ্ছে যে এই যে আমরা জানি এই যে ইভলিউশনটা আছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের যে ইভলিউশন বা এই একটা কাঠামো বা ইনস্টিটিউশন হিসেবে এর যে প্রতিষ্ঠা, এর প্রথম সূচনাই কিন্তু হয়েছিল একটা কমন মার্কেট হিসেবে, মার্কেট তৈরি করার মাধ্যমে। তো এবং বর্তমানেও কিন্তু সেই মার্কেটটা আরও স্ট্যাবিলিটি অর্থাৎ আরও শক্ত জায়গায় রয়েছে এবং আরও অনেক লম্বাভাবে বিস্তৃত হয়েছে। তো এই যে মার্কেট, সেই মার্কেটের যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিটাকে একটা ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রই যেন এই মার্কেটের নিজস্ব জায়গায় এই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং সবাই যেন একটা সহাবস্থানে থাকতে পারে এবং বিশেষ করে যে সেই প্রাইসটা যেন স্থিতি অবস্থায় থাকে, সেই দিকটাও কিন্তু খুবই খেয়াল রাখার লক্ষ্য কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছে। এবং যে কথা বললাম যে এই যে মার্কেটটা, সেই মার্কেটটা কিন্তু হাইলি কম্পিটিটিভ মার্কেট। এখানে সবাইকে কিন্তু ইন্ট্রান্স করার যে সুযোগ, সেটা কিন্তু প্রদান করা হয়েছে এবং সাথে সাথে যে সিটিজেন্স যারা আছে এই বৃহৎ অঞ্চলে, সকলের কিন্তু ফুল এমপ্লয়মেন্ট এবং সামাজিক যে প্রোগ্রেস আছে সেগুলোকে সবসময় কিন্তু হাইলাইট করে থাকে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ কথাটা হচ্ছে কি, যে ইনভায়রনমেন্ট প্রোটেকশন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান বিশ্বে। এই জিনিসটাকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে বা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল, এই জিনিসটাকে কিন্তু আফোল্ড করে বা হাইলাইট করে থাকে সবসময়। তারপর হচ্ছে কি, যে সোশ্যাল এক্সক্লুশন এবং ডিসক্রিমিনেশন, এর বিপক্ষে সবসময় ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। কারণ এত বড় একটা অঞ্চল এবং সেখানে অনেকগুলো রাষ্ট্র এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের কালচারাল বা অনেক ধরনের মানুষ বাস করে। তো সেই ধরনের মাল্টি কালচারের একটা সোসাইটি এখানে গঠন করাটাই হচ্ছে কিন্তু অন্যতম লক্ষ্য। এবং এই গঠনের পিছনে যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন যেন না হয়, অর্থাৎ এখানে জার্মান পিপল এবং ফ্রান্স পিপলের মধ্যে যেন কোনো ধরনের ডিসক্রিমিনেশন না হয়, যে একজন বলবে আমরা জার্মান থেকে আসছি, একজন বলবে আমরা ফ্রান্সের। তো এই দুজনের মধ্যে যেন, বা যারা যে সোভিয়েতের আন্ডারে যে সকল রাষ্ট্র ছিল যারা পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়েছে, তাদের সাথেও যেন কোনো ধরনের ডিসক্রিমিনেশন না করা হয়। তো এই ধরনের যে গোলসগুলো, সেগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়। তারপরে যদি দেখি যে প্রমোট সায়েন্টিফিক এবং টেকনিক্যাল প্রোগ্রেস, অর্থাৎ
সায়েন্টিফিক এবং টেকনিক্যাল প্রোগ্রেসের মাধ্যমে যে বিভিন্ন ধরনের রিসার্চ প্রজেক্টগুলো রয়েছে বা সোশ্যাল যে ওয়েলবিংয়ের কথা বললাম বা সোশ্যাল যে প্রোগ্রেসের কথা বললাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল প্রোগ্রেসগুলো দরকার। এবং বিশেষ করে তারা তাদের এই বৃহৎ অঞ্চলের ভিতরে, অর্থাৎ এই ইউনিয়নের মধ্যে যে রাষ্ট্রগুলো রয়েছে এবং সেই রাষ্ট্রগুলো কিন্তু সবাইকেই কিন্তু এই ধরনের যে টেকনিক্যাল সাপোর্টগুলো বা ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু এক্সচেঞ্জ করার মাধ্যমে তারা খুব সহজেই প্রত্যেকটা রাষ্ট্রকে একটা স্টেবল পজিশনে ডেভেলপডের শিখায় ওঠার জন্য চেষ্টা করে থাকে। তারপরে আর একটা কথা হচ্ছে যে ইনহ্যান্স ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড টেরিটোরিয়াল যে কোহেশন অ্যান্ড সলিডারিটি অ্যামং ইউ কান্ট্রিজ। অর্থাৎ যে কথা বললাম যে এখানে ইনফরমেশন শেয়ারিং হচ্ছে বা সোশ্যাল প্রোগ্রেসের কথা বলতেছে, বা যারা সিটিজেন্স আছে এই বৃহৎ অঞ্চলে সকলকে ফ্রিডম প্রদান করতেছে, এবং এই সকল জিনিসগুলো কিন্তু সামাজিক, অর্থনৈতিক বা টেরিটোরিয়াল এই সকল কিছুর সাথেই কিন্তু যুক্ত। তো এই সকল কিছুকে কিন্তু কোহেশনের মাধ্যমে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে মিলনের মাধ্যমে যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান লক্ষ্য। এবং তারপর বলা হলো যে যে কালচার রয়েছে বা লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি রয়েছে, যেহেতু অনেকগুলো রাষ্ট্র এখানে রয়েছে। তো আপনারা যদি ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন তাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের ভাষা অনুযায়ী তাদের ওয়েবসাইটটাকে সাজানো আছে। তো এখানে প্রত্যেকের যে নিজস্ব লিঙ্গুইস্টিক বা যে ডাইভার্সিটি রয়েছে সেটাকে কিন্তু রেসপেক্ট করা হয়। তারপরে যে কালচারের জায়গাটাকেও কিন্তু রেসপেক্ট করা হয়। এবং সর্বোপরি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা একটা মনিটারি ইউনিয়ন করাটা, এবং যার মূল কারেন্সি হবে ইউরো। এবং আমরা জানি যে প্রায় 20-এরও অধিক রাষ্ট্র, প্রায় 19টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র বর্তমানে কিন্তু তাদের একক বা মুদ্রা হিসেবে ইউরোকে ব্যবহার করে, এবং এর ফলে কিন্তু তারা মার্কেটটাকে আরও স্টেবল পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে মূলত ইউরোপীয় ইউনিয়ন গঠনের পিছনে মূল অবজেক্টিভসগুলো কী ছিল, বা কোন অবজেক্টিভ বা কোন গোলকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তার যাত্রা শুরু করে সেইটা। বিভিন্ন ধরনের অবজেক্টিভস নিয়ে যে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা করে, সেই অবজেক্টিভসের সাথে তারা কিন্তু আরেকটা নতুন ডাইমেনশন যোগ করে, সেটা হচ্ছে ভ্যালুস বা মূল্যবোধ। এখানে এই মূল্যবোধটা তারা কোন বিষয়ের উপর ভিত্তি করে তাদের তৈরি করে, এক হচ্ছে যে তাদের যে ইনক্লুশন যে টেন্ডেন্সি, অর্থাৎ সবাই মিলে এক থাকার যে একটা টেন্ডেন্সি, সেইটাকে তারা সবসময় সাপোর্ট প্রদান করে। তারপর টলারেন্সের যে জায়গাটা, যে সকলে মিলে থাকার যে সব ইচ্ছা, এবং বিভিন্ন ধরনের প্রবলেমের যে পিসফুল সেটেলমেন্টের যে জায়গাগুলো, সেটাকে কিন্তু তারা সবসময় রেসপেক্ট করে আসছে। তারপরে জাস্টিস, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিশেষ করে যেহেতু এত বড় একটা অঞ্চল, প্রত্যেকটা রাষ্ট্রের যে পলিটিক্যাল কনসেনসাস, পলিটিক্যাল সহমতের ভিত্তিতে যেহেতু এত বড় রাষ্ট্র, এত বড় একটা অঞ্চল নিয়েই তারা এই ধরনের একটা রিজিওনাল ইকোনমিক জোন বা এক ধরনের রিজিওনাল কোঅপারেশন তারা গড়ে তুলছে। সেখানে কিন্তু জাস্টিসটা অনেক বড় একটা ফ্যাক্টর। জাস্টিস যদি না থাকে, সেখানে কিন্তু কোনো রাষ্ট্রই থাকবে না, কারণ এখানে কিন্তু রাষ্ট্রগুলো সমতার ভিত্তিতেই কিন্তু এখানে তারা এসেছে। এখানে কিন্তু কোনো রাষ্ট্রকে, যেহেতু একটা ইউনিয়ন, সেখানে কিন্তু কোনো রাষ্ট্রকে উপরে বা কোনো রাষ্ট্রকে নিচে এই হিসাবে কিন্তু কেউ এখানে যুক্ত হয় না। তো সেখানে যেহেতু সমতার ভিত্তিতে তারা এখানে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে যারা নাগরিক রয়েছে যে কোনো রাষ্ট্রের, যারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, তাদের প্রত্যেকের জন্য ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা নিশ্চিত করা কিন্তু ইউরোপের অন্যতম মূল লক্ষ্য ছিল, এবং এইটাকে কিন্তু তার ভ্যালুসের জায়গায় নিয়ে গেছে। এবং সলিডারিটির কথা বললাম, যে সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকা, এবং এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকার ক্ষেত্রে কোনো ধরনের ডিসক্রিমিনেশন না করা, সেটাকে কিন্তু সবসময় যে ইউরোপিয়ান তাদের যে প্রত্যেক লাইফ, সেইখানে কিন্তু তারা সেইখানে এই মূল্যবোধের জিনিসগুলোকে কিন্তু তারা আত্মস্থ করে নিয়েছে, যে প্রত্যেকটা ব্যক্তি জীবনে তারা সবসময় হিউম্যান ডিগনিটির কথা বলে থাকে, যে এখানে প্রত্যেকটা মানুষ বাই বর্ন ইকুয়াল, এই জিনিসটাকে কিন্তু তারা সবসময় হাইলাইট করে। তারপর ফ্রিডমের কথা বলে, যে ফান্ডামেন্টাল ফ্রিডমস যেগুলো রয়েছে, যেগুলোকে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের মাধ্যমে সবসময়
হাইলাইট করা হয়, সেই ধরনের যে ফ্রিডমগুলো বা নিজস্ব যে বিভিন্ন কাস্টমস এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ ছিল, যেখানে যারা হিউম্যানস বা যারা সিটিজেন্স তাদের যে বিভিন্ন রাইটসগুলো, যেমন রাইটস যেমন ফ্রিডম অফ থট, রিলিজন, অ্যাসেম্বল, এই ধরনের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা রাইটসগুলো, সেগুলোকে কিন্তু সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ভ্যালু হিসেবে। তারপর ডেমোক্রেসির কথা বলতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো, তাদের নিজস্ব গঠনের ক্ষেত্রে তারা সবসময় গণতন্ত্রকে প্রধান এবং নিয়ামক হিসেবে দেখেছে। এবং আমরা দেখতে পাই যে অনেকগুলো রাষ্ট্র যারা বর্তমানে অবজারভার স্ট্যাটাস বা স্পেশাল স্ট্যাটাসের জন্য আবেদন করছে ইউরোপীয় ইউনিয়নে, তাদের যে আবেদন সেটাকে তার পিছনের যে প্রধান শর্ত হিসেবে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে তাদের আবেদনকে অ্যাকসেপ্ট করার, সেখানে গণতন্ত্রর যে বা রুল অফ ল এর যে আপনার যে ইফেক্টিভলি প্রয়োগ, সেটাকে কিন্তু নিশ্চিত করার কথা সবসময় ইউরোপিয়ান ইউনিয়ন বলে থাকে। তুর্কিকে কিন্তু সবসময় ইউরোপিয়ান ইউনিয়ন বলে থাকে যে সেই দেশের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যেন সবসময় বহাল থাকে, তাহলেই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে তার যুক্ত হওয়ার সম্ভাবনা অনেকখানি বৃদ্ধি পাবে। তারপর ইকুয়ালিটির কথা বললাম যে ইকুয়ালিটির ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রত্যেকটা রাষ্ট্র বা নাগরিক মনে করে কিন্তু সকল এই যেহেতু মাল্টিকালচারাল পিপল, বাট এভরিওয়ান ইজ ইকুয়াল এখানে। তারপর রুল অফ ল এর কথা বললাম যে এখানে আইনের বিচার অবশ্যই কার্যকর করতে হবে, যেখানে প্রত্যেকটা নাগরিক আইনের চোখে সমান, সে প্রধানমন্ত্রী হোক বা একজন সিঙ্গেল সিটিজেন হোক। তো এই ধরনের যে মূল বেসিকগুলা বা মূল প্রিন্সিপালগুলো, যেগুলোকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল ভ্যালুসের কথা বলতে পারি, সেগুলোকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সোশ্যাল স্ট্রাকচারের ইন্টেগ্রাল পার্ট করে নিয়ে তাদের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা দান করেছে। তো এগুলো ছিল মূলত ভ্যালুস বা হিউম্যান রাইটসের কথা বললাম সেগুলা। তো বলছে দিস গোলস অ্যান্ড ভ্যালুস ফ্রম দ্য বেসিস অফ দ্য ইউরোপীয় ইউনিয়ন আর লেইড আউট ইন দ্য লিসবন ট্রিটি অ্যান্ড দ্য ইউএন চার্টার ফান্ডামেন্টাল রাইটস। তো এই যে গোলস এবং ভ্যালুসগুলো, এগুলো কিন্তু ট্রিটি অফ লিসবন, যেটা খুবই সাম্প্রতিক 2009 সালে হয়েছে, যার মাধ্যমে আধুনিক যে ইউরোপীয় ইউনিয়ন যেটাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তার রূপটা পেয়েছে। সেখানে বলা আছে, এবং এই যে চার্টার, চার্টার যেখানে ফান্ডামেন্টাল যে রাইটসের কথা বলা আছে, সেখানে তার ভিত্তিতে কিন্তু এই ধরনের ভ্যালুস এবং গোলসের কথা সামনে নিয়ে আসা হয়। এবং এই ভ্যালুস এবং গোলসের ফলেই কিন্তু প্রায় 2012 সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। তো আমরা বুঝতেই পারি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল এবং কেন পেয়েছিল, ফর অ্যাডভান্সিং কজেস অফ পিস, রিকনসিলিয়েশন, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ইন ইউরোপ। এখানে কয়েকটা জিনিস, সেটা শান্তি, সহমর্মিতা, যে গণতন্ত্র এবং মানবাধিকার, এই জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া, এই জিনিসগুলোকে কায়েম করার জন্যই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন 2012 সালে নোবেল পুরস্কার পেয়েছিল শান্তিতে। তো আমরা বুঝতেই পারি একটা সংগঠন কোন পর্যায়ে গেলে এত বড় একটা পুরস্কারটা সে পেতে পারে, এবং এত বড় একটা রিজনে এই প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউশন করা অনেকটা টাফ বা অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু সেই জিনিসটা খুবই ভালোভাবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন করে আসছে। এই পর্যায়ে আমরা ইউরোপীয় ইউনিয়নের গঠন বা ইভলিউশনটা দেখব। আমরা যদি দেখি কনটেক্সট ওয়াইজ, যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ইউরোপের যে ইতিহাসকে সেটা কিন্তু র্যাডিক্যালি চেঞ্জ করে দিয়েছে। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপের ইতিহাস, যেটাকে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে ইউরোপের ইতিহাস, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ, অনেকটা ডিফারেন্স। সেখানে একটা পিসফুল ওয়ার্ল্ড কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইউরোপিয়ান, যে বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপের রাষ্ট্রগুলো রয়েছে, তারা গেইন করার জন্য চেষ্টা করেছে। তো 1945 থেকে 1959 এই টাইম ফ্রেমটাকেই বলা হচ্ছে যে এ পিসফুল ইউরোপ, দ্য বিগিনিং অফ দ্য কোঅপারেশন। এই টাইম ফ্রেমটাকে বলা হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ডিভাস্টেটেড ইউরোপের যখন প্রায় ধ্বংস অবস্থা, সেই ধ্বংস অবস্থা থেকে কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু চলছিল, এবং এই ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু তারা মিলিটারিলি যে ডেভেলপমেন্ট, যেটা ইন্টারওয়ার পিরিয়ড আমরা দেখেছিলাম, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভেঙে যাওয়া অর্থনীতি, জার্মানি বা ইতালি বা এই সকল রাষ্ট্রগুলো গঠন করার জন্য যে মিলিটারি ফোর্সটা
বা বিভিন্ন ধরনের কোয়ার্সিভ মেথড তারা ফলো করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই ধরনের মেথড কিন্তু তারা ইউজ করে নাই। তারা কিন্তু টোটালি পিসফুল মেথডে গিয়েছিলেন এবং কী মেথড গিয়েছিলেন তার প্রসেসটা এখানে দেওয়া আছে। যে প্রথমে তারা 1952 সালে যে 6টি রাষ্ট্র, বিশেষ করে যদি আমি বলি নামগুলো, এখানে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইতালি, পশ্চিম জার্মানি এবং ফ্রান্স, এই রাষ্ট্রগুলো মিলে কিন্তু 1952 সালে ইউরোপের যে কয়লা এবং স্টিল কর্পোরেশন সেটা গঠন করে। এর মূল লক্ষ্য ছিল এই যে দুটা গুরুত্বপূর্ণ রিসোর্স, এই দুটা যেন এই রাষ্ট্রগুলোর ভিতরে খুবই সহজে যাতায়াত বা করতে পারে, যে একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারে প্রত্যেকে। তারপরে যে ট্রিটি অফ রোম হলো, এবং সেই ট্রিটি অফ রোমটা কিন্তু একটা কাস্টম ইউনিয়ন, অর্থাৎ একটা সিঙ্গেল মার্কেটে পরিণত করলে এই 6টা রাষ্ট্রের ভিতরে যে এই 6টা রাষ্ট্র শুধুমাত্র স্টিল এবং কয়লা না, অন্য অনেকগুলো বিষয়, অন্য অনেকগুলো প্রোডাক্ট মানে গুডস তারা কিন্তু এই অঞ্চলে খুবই সহজে তারা বিক্রি করতে পারবে বা এই মার্কেটটাকে তারা ইউজ করতে পারবে বিক্রির জন্য। এবং পরে কিন্তু ইউরোঅ্যাটম তখন অ্যাটমিক এনার্জিকে বিভিন্ন, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া বা ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ইউএসএ, ব্রিটেন, এরা বিভিন্ন সময় লঞ্চ করতেছিল যে এটাকে ডিস্ট্রাকটিভলি মিলিটারিলি ইউজ করতেছিল নিউক্লিয়ার এনার্জিটাকে। তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো, বিশেষ করে যে 6টা রাষ্ট্র কথা বললাম, তারা কিন্তু এই এনার্জিটাকে সর্বপ্রথম পিসফুল পারপাসের জন্য ব্যবহার করার চেষ্টা করলো, এবং তারাই কিন্তু পরবর্তীতে অ্যাটমিক এনার্জি কমিশন অর্থাৎ IAEA এর মতন একটা সংগঠন তৈরি করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছিল, যার প্রাইম অবজেক্টিভ হচ্ছে এখন পর্যন্ত যে এই যে নিউক্লিয়ার যে এনার্জি, এই নিউক্লিয়ার এনার্জিটাকে কীভাবে পিসফুল পারপাসের জন্য ব্যবহার করা যায়। তারপরে যে টাইম ফ্রেমটা সেটা হচ্ছে 1960 থেকে 1969, এই টাইম ফ্রেমটাকে বলা হয় এ পিরিয়ড অফ ইকোনমিক গ্রোথ। তো যখন তারা একটা কাস্টম ইউনিয়ন তখন ওখানে গঠন করলো এবং নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য খুবই সুন্দরভাবে মানে সুস্থভাবে তারা শুরু করলো, যে কোনো ধরনের মিলিটারি বিল্ড আপ বাদে। তো তখন কিন্তু তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকখানি দেখা গেল। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু তৎকালীন অন্য অনেকগুলো ইউরোপিয়ান রাষ্ট্র, বিশেষ করে ব্রিটেনকে বা অন্য রাষ্ট্রগুলোকে কিন্তু এদের প্রতি যে এদের প্রতি ঝুঁকিয়ে দিচ্ছিল, মানে ঝুঁকে আসার জন্য চেষ্টা করাচ্ছিল। তারপরে এই সময় কি হয়েছিল যে রাষ্ট্রগুলো অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য নিজেদের যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে ট্যারিফ বা ডিউটিসগুলো আছে কাস্টম ইউনিয়নে, সেই ডিউটিসটা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া, অর্থাৎ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রে তার বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের আবগারি শুল্কের মতন জায়গাগুলো মানে যে বিষয়গুলো আছে সেগুলো দিতে হতো না। তারপরে যে হচ্ছে এই 6টি রাষ্ট্র, তার প্রত্যেকটা রাষ্ট্র মিলে এই অঞ্চলে যে খাদ্য সমস্যা, সেই খাদ্য সমস্যা সমাধানের জন্য জয়েন্টলি ফুড প্রোডাকশন করা শুরু করলো, এবং হলো কিছুদিনের মধ্যে ফুডের যে প্রোডাকশন সেটা সারপ্লাস করলো, যেটা অন্য অনেকগুলো রাষ্ট্রকে তাদের দিকে ঝুঁকিয়ে দিল। এবং 68 জেনারেশন বলতে এখানে বোঝানো হয়েছে তখন একটা স্টুডেন্টদের বিভিন্ন একটা স্ট্রাইক হলো এবং বিভিন্ন আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন কিন্তু পরবর্তীতে ইউরোপের যে সোশ্যাল যে অ্যাফেয়ার্স, সেখানে অনেক বড় প্রভাব ফেলেছিল। ছাত্রদের অনেক ধরনের অবজেক্টিভস বা গোল ছিল বা বিভিন্ন ধরনের নীতি দাবি দেওয়া ছিল, সেগুলোকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু ইউরোপের সমাজের সাথে যুক্ত করা হয়েছে। তারপরে 1970 থেকে 1979 সালের যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটাকে বলা হয় কিন্তু এ গ্রোয়িং কমিউনিটি, দ্য ফার্স্ট ইনলার্জমেন্ট। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু এই 6টা রাষ্ট্র নিয়েই কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন চলছিল। ইউরোপীয় ইউনিয়ন না, ইউরোপিয়ান ইকোনমিক যে কমিশন EEC, যেটা রোম ট্রিটির মাধ্যমে গঠিত, সেটা চলছিল। তাদের যে এই উত্তরোত্তর উন্নতি, সেটা কিন্তু অন্য অনেকগুলো রাষ্ট্রকে কিন্তু আকর্ষিত করছিল। তার ফলে কিন্তু 1973 সালে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, নেদারল্যান্ড এই ইউনিয়নে জয়েন করে। পরবর্তীতে 1973 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় এবং সেখানে অনেকগুলো ইউরোপিয়ান শক্তি, বিশেষ করে এই যে ইউনিয়নভুক্ত বা এই কমিশনভুক্ত যে রাষ্ট্রগুলো সেখানে যুক্ত হয়েছিল, তাদের উপরে যে অর্থনৈতিক
বিশেষ করে যে তেলের যে এমবার্গো দিয়েছিল, এর ফলে কিন্তু একটা মারাত্মক অর্থনৈতিক ক্ষতি এই অঞ্চলে পড়ে। তো সেইখান থেকে কিন্তু পরবর্তীতে বেরিয়ে আসে এবং পরবর্তীতে স্পেন এবং পর্তুগাল তাদের নিজস্ব রাষ্ট্রের যে ডিক্টেটরিয়াল বডি ছিল তাদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে এবং ক্ষমতা থেকে উচ্ছেদ করার মাধ্যমে কিন্তু সেই স্পেন এবং পর্তুগালে কিন্তু যে গণতন্ত্রের যে চর্চা সেটা কিন্তু শুরু করে এবং তার মাধ্যমে কিন্তু তারা এই সংগঠনটার সাথে যুক্ত হতে পারে। তারপরে যদি দেখি 1980 থেকে 1989 সালের এই টাইম ফ্রেমটাকে বলা হয় দ্য চেঞ্জিং ফেস অফ ইউরোপ, দ্য ফল অফ দ্য বার্লিন ওয়াল। সময়টাকে দেখেই বুঝতে পারি যে এটা কিন্তু যে সোভিয়েত ইউনিয়নের ফলের একটা সময়। তো এখানে একটা চুক্তি হয় যেটাকে বলা হয় সিঙ্গেল ইউরোপিয়ান অ্যাক্ট। এটা মূলত একটা বড় সিঙ্গেল মার্কেট তৈরি করে যে সকল রাষ্ট্রগুলো প্রায় 15টার মতন রাষ্ট্র তখন যুক্ত হয়েছিল প্রায়। তো এই এতগুলো রাষ্ট্রকে নিয়েই কিন্তু একটা বড় সিঙ্গেল মার্কেট গঠন করা হয়, হ্যাঁ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ন্যাটোর মাধ্যমে কিন্তু তারা যে কমিউনিজমের এগেইনস্টে তারা যে যেন প্রোটেক্ট বা শিল্ড হিসেবে তৈরি করতে পারে সেই জন্য তারা চেষ্টা করতেছিল। তারপরে 1990 থেকে 1999 সালের এই যে টাইম ফ্রেমটা এটাকে বলা হয় ইউরোপ উইদাউট ফ্রন্টিয়ার্স। তো যখন আমরা 1990 থেকে 1999 কথা বলি তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে এবং অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র কিন্তু সেখান থেকে বের হয়ে আসছে। এবং 1993 সালে কী হলো, 1993 সালে 4টা বিষয়ের উপরে ভিত্তি করে, অর্থাৎ ফ্রি মুভমেন্টস অফ গুডস, পিপল, মানি অ্যান্ড সার্ভিস, সেবা, অর্থ, জনগণ বা এবং পণ্য, এগুলোর যে ফ্রি মুভমেন্টস এই 4টা বিষয়কে সামনে রেখে কিন্তু সিঙ্গেল ইউরোপিয়ান মার্কেট যে অ্যাক্ট সেটা গঠন করা হয়। সে গঠন করা হয় ট্রিটি অফ মাস্ট্রিচের মাধ্যমে 1993 সালে এবং পরে 1999 সালে কিন্তু ট্রিটি অফ আমস্টারডাম হয়। সেখানে কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ইউরোপের যে একক মুদ্রা হিসেবে কি হতে পারে, অর্থাৎ সেখানে কিন্তু ইউরোপের একক মুদ্রা হিসেবে কিন্তু সেখানে উপস্থাপন বা ইন্ট্রোডাকশন করানো হয়। তো পরবর্তীতে ফার্দার এক্সপ্যানশন যেটা 2000 থেকে 2009 সাল পর্যন্ত ছিল, এখানে দেওয়া হয় না, দুঃখিত। তো সেইখানে কিন্তু ইউরোকে অনেকগুলো রাষ্ট্র তাদের একক কারেন্সি হিসেবে গ্রহণ করে এবং তখন ব্রিটেন বা নেদারল্যান্ডের মতন যে রাষ্ট্রগুলো তারা কিন্তু এই ইউরোকে তখনও গ্রহণ করে নাই। তো এখন পর্যন্ত অনেকে গ্রহণ করে নাই, প্রায় 19টি রাষ্ট্র ইউরোকে তাদের একক মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় ঘটেছে 2004 সালে, যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল তারা কিন্তু পরবর্তীতে আপনার ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়। তো তাদের নিয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অনেক ধরনের কাজ করতে হয় এবং ঠিক তখনই প্রায় 2007 সালে একটা বড় ধরনের অর্থনৈতিক যে ধাক্কা বা ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক মন্দা সেটা কিন্তু লাগে এবং সেই মন্দা কাটিয়ে উঠতে এবং বিশেষ করে যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে রাষ্ট্রগুলো, বিশেষ করে ইউরোপের যে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে যে রাষ্ট্রগুলো ছিল তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা এই অর্থনৈতিক যে এই ধাক্কা এগুলো সবগুলোকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু ট্রিটি অফ লিসবনের মাধ্যমে এই যে ইউরোপীয় ইউনিয়ন নামে যে একটা স্ট্রং একটা ইনস্টিটিউশন সেটা গঠন করা হয়। তো এইটা ছিল হচ্ছে ইভ্যালুয়েশন। যদি আমি আরও বলি যে 2010 থেকে 2009 সাল পর্যন্ত কি হয়েছে, এই সময়টাকে বলা হয় চ্যালেঞ্জিং ডিকেডস। হ্যাঁ, চ্যালেঞ্জিং ডিকেডস। এই সময় আপনার যে ব্যাংকিং ইউনিয়ন গঠন করা হয়, যে বললাম যে নতুন যে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোকে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত করা হয় এবং পাশাপাশি যে বড় আকার অর্থনৈতিক মন্দা তখন দেখা দেয়, এই সকল জিনিসগুলোকে ট্যাকেল করার জন্য কিন্তু ব্যাংকিং ইউনিয়নের ধারণাটা এখানে আনা হয় এবং ব্যাংকিং ইউনিয়নের ধারণার মাধ্যমে একটা সেফ এবং রিলায়েবল ব্যাংকস গঠন করা হয়। বিশেষ করে তখনকার সময় যে ক্লাইমেটের যে বিশেষ পরিবর্তন এবং এর ফলে ফিউচারে কী হতে পারে সেই জিনিসটাকেও কিন্তু ইউরোপ খুবই গুরুত্বের সাথে এই ট্রিটি অফ লিসবনে নেয়, যেটা আমরা একটু প্রথম দিকে আলোচনা করেছিলাম, এনভায়রনমেন্ট প্রোটেকশনের যে জায়গাটা। তারপরে তারা রাশিয়ার যে ক্রাইমিয়া দখলকে কেন্দ্র করে তারা কিন্তু রাশিয়ার সাথে যে ইয়েলসানের অর্থাৎ পোস্ট কোল্ড ওয়ার যে একটা সময় থেকে
এই এর আগ পর্যন্ত একটা মানে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নতুনভাবে তারা রিফর্ম করে বা রিমার্জ করে তারা, এবং বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপের মাধ্যমে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন সংঘাত, এই সংঘাত বা উত্তর আফ্রিকায় যে বিভিন্ন সংঘাত, এর ফলে যে বিশাল পরিমাণ যে ইমিগ্রেন্টস বা রিফিউজি যারা ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার মাধ্যমে পাড়ি দেওয়ার মাধ্যমে ওইখানে আসতেছিল, তো তাদের নিয়ে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা বা চিন্তা বা চ্যালেঞ্জের সম্মুখীন ইউরোপ হয়। এবং আমরা জানি যে ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেল, তার অন্যতম একটা দাবি বা কথা ছিল যে তারা এই কাজটা করতেছে, এই ব্রেক্সিটের পেছনে তার অন্যতম একটা দাবি ছিল যে তারা তাদের রাষ্ট্রকে প্রোটেক্ট করতেছেন যে কোনো ধরনের বাইরের যে ইমিগ্রেন্টস আছে, ইলিগাল ইমিগ্রেন্টস, তাদের থেকে তার রাষ্ট্রকে প্রোটেক্ট করতে চায়। এবং 2020 থেকে টুডে এই সময়টাকে বা ফিউচার এই জায়গাটা বর্তমানে করোনাকালীন সময়ে কোভিড-19 সময় যে বিশ্বের একটা মহামারীকাল অর্থনীতি বা বিভিন্ন দিক থেকে যে একটা নেগেটিভ পজিশনে আছে, এবং ভবিষ্যতে যে ব্রিটেন বের হয়ে যাওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের যে অবস্থা কী হবে, এবং পরবর্তী অন্য কোনো রাষ্ট্র ইউরোপের মাধ্যমে প্রভাবিত হবে কি হবে না, এই জিনিসগুলো কিন্তু আমরা ফিউচারে দেখতে পাবো। তো সেগুলো নিয়ে আমরা অনেক পরে আলোচনা করব, যখন আমাদের আরও ইউরোপ কেন্দ্রিক আমাদের অনেক আলোচনা হবে তারপরে। তো এইগুলো কিন্তু মোটামুটি একটি হিস্টোরিক্যাল আসপেক্টে আমরা আলোচনা করলাম যে ইউরোপিয়ান ইউনিয়নটা কী, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নটার গঠন কী। এখানে আমাদের যে জিনিসটা মূল জানার দরকার সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে ইভলিউশনটা কীভাবে হয়েছে, যেটা আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং যে রুলস, যে গোলস এবং ভ্যালুসের মাধ্যমে তাদের যে প্রতিষ্ঠা হয়েছে সেটাকে কিন্তু আমি কিন্তু ব্যাখ্যা আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে ইউরোপীয় ইউনিয়ন যখন আলোচনা করা হয় তখন কিন্তু আমরা আরও অনেক কিছু যুক্ত করতে পারি, যেমন আমরা এর ইনস্টিটিউশনের সাথে অন্য যে বডিজগুলো রয়েছে সেগুলোকে আমরা যুক্ত করতে পারি। বিশেষ করে ইউরোপিয়ান যে পার্লামেন্ট আছে, ইউরোপিয়ান যে আপনার ইউরোপিয়ান পার্লামেন্ট আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিল রয়েছে, ইউরোপিয়ান কমিশন রয়েছে, এই ধরনের যে বিভিন্ন ইনস্টিটিউশন যারা ল মেকিংসের জন্য দায়ী বা মানে ল মেকিংসের জন্য তাদের তৈরি করা হয়েছে। তো যদি আমি অ্যাজ এ হোল ইউরোপীয় ইউনিয়নকে আরও বিস্তারিত আকারে বিশ্লেষণ করতে চাই, তখন আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়বে। তো আমি আপনাদের সহজে যে মূল যে জিনিসটা, যে ইউরোপীয় ইউনিয়ন কী উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল এবং তার ভ্যালুসগুলো কী কী এবং তার ইভলিউশন প্রসেসটা কী, সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। এবং এর ক্রিটিক্যালি বিভিন্ন অ্যানালাইসিস করা যায়, এর সফলতা বা অ্যাচিভমেন্ট বা কিছু ফেইলিওর অবশ্যই রয়েছে, যেগুলো আমাদের পরবর্তীতে আমরা যখন ইউরোপীয় ইউনিয়নের যে দ্বিতীয় অংশ ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব, দ্বিতীয় অংশটা, তখন আমরা এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসব, যে ইউরোপিয়ান ইউনিয়নের যে চ্যালেঞ্জেসগুলো তারা সম্মুখীন হচ্ছে, জিওপলিটিক্যাল চ্যালেঞ্জেস বা বিভিন্ন ইন্টারনাল যে চ্যালেঞ্জেস, এবং এইগুলোকে ট্যাকেলের মাধ্যমে ফিউচার তাদের যে লাস্টিং হবে কীভাবে, বা ব্রেক্সিটের ফলে তাদের যে সিচুয়েশন তৈরি হয়েছে সেখান থেকে তাদের যে লাস্টিং কীভাবে হবে, বা এই জিনিসটাকে তারা কীভাবে ট্যাকেল দেবে, বা তাদের ফিসক্যাল পলিসি কী হবে, সেগুলো নিয়ে আমরা আমাদের সামনের ভিডিওগুলো আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।